এই ফ্যাসিবাদী শক্তির সাপোর্টার ছাড়া বাংলাদেশের কারো অবস্থান তারা সহ্য করতে পারত না। তাদের একটাই নীতি ছিল, বাংলাদেশ শুধু ফ্যাসিবাদ থাকবে, বাংলাদেশ শুধু ভারতের দালালরা থাকবে, এই বাংলাদেশে বাংলাদেশ পন্থী কেউ থাকতে পারবে না। সেই নীতির অংশ হিসাবে এই জনকণ্ঠ গ্রুপ, এই হলুদ সাংবাদিকরা বাংলাদেশের মানুষকে পুতুল খেলার মতো খেলিয়েছে, মিথ্যা ইনফরমেশন দিয়ে বাংলাদেশের মানুষকে ভুলভাল বুঝিয়েছে। অথচ আমরা জানি সাংবাদিকরা হচ্ছে জাতির বিবেক, তারা জাতিকে জাগিয়ে তোলে। কিন্তু আপনারা তাকিয়ে দেখেন এই ভবনের দিকে, এর প্রত্যেকটা ইটের দিকে, এত বড় ভবন তারা কি সাংবাদিকতা করে পত্রিকা করে নির্মাণ করেছে? আপনাদের কি মনে হয়? সাধারণ জ্ঞানে আমরা কি বুঝি? এই জনকণ্ঠ ফ্যাসিবাদের দালালি করেছে, ভারতের রয়ের চাপচাপি করে এই অর্থ বাংলাদেশের মানুষ থেকে লুট করেছে। আজকে সময় এসেছে এই জনগণের সম্পদকে ফিরিয়ে নেওয়ার। আজকে সময় এসেছে এই জনগণের সম্পদ জনগণের মানুষ এই বিপ্লবের প্রতি তুলে দেওয়ার। আমি অবাক হচ্ছি, আজকে এই কথা হবে। আজকে কিভাবে এটা সম্ভব যে জনকণ্ঠে সেই ফ্যাসিবাদের দোসররা আমাদের এই জুলাই বিপ্লবের সাংবাদিকদেরকে চাকরিচ্যুত করে? লজ্জাজনক বিষয়। আমি তো এখন হওয়ার কথা ছিল, আমি বলবো এই বিপ্লবের পরে এমএম জসিমরা কি করে? তারা স্বতঃস্ফূর্ত ভাবেই জনগণ দখল করবে এবং তারা চাকরিচ্যুত করবে এই ফাঁসিবাদ দোষরদেরকে। উচিত ছিল না। আজকের পর থেকে এটাই হবে। আমার কথা হলো, কোনো কথা নয়, কোনো মাহফুজ আব্দুল্লাহ নয়, কোনো ইন্টারিম গভর্নমেন্ট নয়, এই বিপ্লবে যারা প্রতিনিধি ছিলেন, এই বিপ্লবের পক্ষে যারা ছিলেন, তারা নিজে থেকে জনকণ্ঠ সহ যতগুলো পত্রিকা ফ্যাসিবাদের দালালি করেছে তাদের সম্পাদকের অফিস দখল করে তাদেরকে বিতাড়িত করবেন। এখানে অন্য কোনো কথা নেই, কোনো কিন্তু নেই, কোনো যদি নেই। এখানে কোনো আন্দোলন বিপ্লবের প্রয়োজন নেই। যখনই আমরা কোথাও দাঁড়াই কথা বলার জন্য আমাদেরকে বলা হয় আমরা নাকি মব। আমি বলবো গণরোষের প্রতিরোধের নাম দিল যে মব, গণরোষের প্রতিরোধের নাম দিল যে মব। খুঁজা দেখো দিল্লি দাসের দালাল ছিল সব। এই দিল্লি দাসের দালালদেরকে এখান থেকে বিতাড়িত করতে হবে। কোন আন্দোলন বুঝি না, কোন সংগ্রাম বুঝি না, আর কোন বুলেট খাওয়ার জন্য ক্ষমতা রায় নাই। আমরা বিপ্লব করেছি, দেশকে স্বাধীন করেছি, আমরা এখন ওদের মস্তক থেকে ওদেরকে বিতাড়িত করব। এখানে কোনো যদি কিন্তু নাই। আমাদের ইমাম জসিম সহ এই সাংবাদিকরা, আমাদের ইসলামের ভারতী সহ সকল সাংবাদিকরা এখন জনকণ্ঠ ভবনে প্রবেশ করবে, সম্পাদকের চেয়ার দখল করবে এবং এই ফ্যাসিবাদ দোষরকে বাছাই করে খুঁজে খুঁজে এই ভবন থেকে বিতাড়িত করবে। যেভাবে কাবা শরীফ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দখল করে 360টা মূর্তিকে ব্যাংকে জুড়ে বের করে দিয়েছে, এই বিপ্লবের পরে সকল বিপ্লবীরা সকল ফ্যাসিবাদের এই ভবনগুলোকে ঢুকে এই মূর্তিগুলোকে বের করে দেবে। এখানে অন্য কোনো কথা নেই, যদি নাই, কোনো বক্তব্য নাই, কোন সংগ্রাম নাই। আর অনেক সংগ্রাম করেছি, অনেক রক্ত দিয়েছি। এখন কাজ হচ্ছে বাংলাদেশকে গোসল করানোর কাজ। এই গোসল করানোর কাজ আজকে থেকে এই জনকণ্ঠ ভবন থেকে শুরু হবে। এই জনকণ্ঠকে প্রথম গোসল করানো হবে, পবিত্র করানো হবে। যেই জুলাইয়ের রক্তের পর দাঁড়িয়ে এই দেশ, এই বাংলাদেশ, সেই জুলাইয়ের যুগ তারা এখন জনকণ্ঠ ভবনে প্রবেশ করবে এবং এই ফ্যাসিবাদ থেকে মুক্ত করে জনকণ্ঠকে গোসল করে পবিত্র করে জুলাই বিপ্লবের স্পিডের উপর বাংলাদেশকে পরিচালিত করবে, এই পত্রিকা পরিচালিত করবে। এটাই হলো আমার কথা। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাড়ি ভাড়া দিতে হয়, তারা দিন শেষে হচ্ছে মাস শেষে তারা পয়সা পান না। কিন্তু এই শহরের বাচ্চারা ওই উন্নত মানের দেখবেন যে আবাসিক হোটেলে যাচ্ছে, না হয় তারা মদের বাইরে যাচ্ছে, আর না হয় দেখবেন যে বিদেশে গিয়ে তারা নকশা দাঁড়ি নিয়ে নোংরামি করছে। আবার কথায় কথায় তারা ইসলামের উপর দোহাই দিচ্ছে, আবার ইসলামকে তারা খুব মর্ম দেখায়, মর্ম বাণী শোনায় আমাদেরকে। মুসলমানের তো দেখায় আমাদেরকে। আমরা কি বুঝি না তারা কি, তাদের চরিত্র কি? এই 4 দেওয়ালের ভিতরে ওরা কত নোংরামি করে সেটা আমরা জানি, আমরা যারা গণমাধ্যমে কাজ করি। আর গণমাধ্যমে যারা আছেন তাদেরকে বলে রাখি, এই স্বৈরাচারের দালালি যারা করবেন তাদের প্রত্যেকের প্যান্ট খুলে রাস্তায় বাইন্দা বাইন্দা আমরা পিটাবো। এর উপরে দ্বিতীয় কোনো কথা থাকবে না। আমি শুধু একটা কথাই বলবো এই মাহফুজ আলম ছোট ভাইকে, ও কিন্তু বোতল খায় যদি শিক্ষা না হয় তাহলে কিন্তু সে খাবার খায় ঢাকা শহর ছাড়বে। এই স্বাধীনতা
24শে জুলাই আন্দোলনের রক্তের মাধ্যমে সে এই ক্ষমতায় আসছে। এখন সে যদি ভাবে যে এই ক্ষমতায় তার চিরস্থায়ী, তাহলে সে এটা ভুল করবে। বুড়িগঙ্গায় তাকে আমরা চুবাইতে কার্পণ্যবোধ করবো না। সে কোনো নির্বাচিত সরকারের প্রতিনিধি নয়, সে আমাদের রক্তের উপর দাঁড়িয়ে আছে। সে আমাদেরকে যদি না দেখে, তাহলে এটা পরিণাম তাকে ভোগ করতে হবে। আমি আগামী 24 ঘন্টার মধ্যে এটা সমাধান করতে বলবো। যদি না হয়, এই জনগণের ভবন আমাদের দখলে থাকবে। শুধু জনগণরা, বাংলাদেশে যতগুলো সংবাদ মাধ্যম আছে, সকল মাধ্যমের হাউসগুলো থেকে যারা স্বৈরাচারের দালাল ছিল, সেই দালালগুলোকে চিহ্নিত করে এই আইনের আওতায় আনতে হবে। শুধু আমি এটুকু আহ্বান জানাই আমি আমার বক্তব্য শেষ করব। আল্লাহ হাফেজ। ওর বাপ নাই, ও একটা জারজ হয়ে ওর ছেলেদের মতো, মাতাল ছেলেদের মতো জন্মগ্রহণ করেছে আর সারা বাংলাদেশের মানুষকে মিথ্যা তত্ত্ব দিয়ে প্রতারণা করেছে। এই জারজ সন্তান মিডিয়া জনকণ্ঠ, এই জারজ সন্তানকে তো আর আমরা এই স্বাধীন বাংলাদেশে নিতে পারি না। পারে কি আপনারা বলেন? এখন এই জারজ সন্তানের মাকে নতুন করে বিয়ে দিতে হবে। বিয়ে দিয়ে বৈধ সন্তান প্রমাণিত করে দেন আমরা এই জনকণ্ঠকে ঠিক করব। আমরা চাই এই জনকণ্ঠ মানুষের কণ্ঠস্বর হবে। এই জনকণ্ঠ দালালি, মিথ্যা তথ্য, এই জনকণ্ঠ ভণ্ডামি, ভারতের দালালি, মার্কিনীদের দালালি থেকে শুরু করে যত রকম আওয়ামী ফ্যাসিস্টদের দালালি আছে, সব রকম দালালি থেকে এই জনকণ্ঠকে আমরা মুক্ত করবই করব। এ পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি সেই জুলাই যুদ্ধ যাকে নিয়ে জনকণ্ঠ মিথ্যা সংবাদ পরিবেশন করেছিল। জুলাই আন্দোলনের অন্যতম নায়ক, অন্যতম যোদ্ধা জনাব বুরহান মাহমুদ। জনাব বুরহান মাহমুদ।